আমৃত্য ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী। অন্তিম পর্ব। আজ শুক্রবার, বন্যার বোনের কাবিন হবে, তাই বন্যাদের বাসায় সকাল থেকে রান্নার আয়োজন চলছে। কাছের আত্মীয় স্বজনরা ইতিমধ্যে চলে আসছেন। এতটা পথ জার্নি করে আসায় বন্যার শরীর খুব ক্লান্ত, এজন্য ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে গেছে। হাত মুখ ধুয়ে রুম থেকে বেরিয়ে যেই নামতে যাবে, অমনি বন্যার মামাতো ভাইয়ের সাথে দেখা, যার সাথে কোনো এক সময় বন্যার বিয়ে ঠিক হয়েছিল। ছেলেটা বন্যাকে দেখে মৃদুস্বরে বলল, কেমন আছো? বন্যা উত্তর না দিয়ে ফের নিজের রুমে চলে গেছে। দরজা চাপিয়ে আবারও শুয়ে পড়েছে। বন্যার চোখে তীব্র আক্রোশ, মনে আর মেজাজ দুটোই চরমভাবে খারাপ হয়ে গেছে। 5 মিনিট পরেই তানবীরের কল আসছে। বন্যা রিসিভ করবে না করেও রিসিভ করলো। তানবীর মোলায়েম কণ্ঠে বলল, গুড মর্নিং মিষ্টি। বন্যা মলিন হেসে বলল, গুড মর্নিং। ব্যস্ত? না, বলুন কি করছো? কিছু না, শুয়ে আছি। তানবীর ঘড়ির দিকে তাকিয়ে কিছুটা উদ্বিগ্ন কণ্ঠে বলল, এত বেলা হয়ে গেছে এখনো শুয়ে আছো কেন? শরীর কি বেশি খারাপ? না। কিছু হয়েছে? তেমন কিছু না। আপনি কল দিয়েছিলেন কেন? বন্যার ভারী কণ্ঠের কথাবার্তা শুনে তানবীর শঙ্কিত হলো। পরপর ধীর কণ্ঠে জানতে চাইল, বাসায় কি কোনো সমস্যা? না। বলো। তানবীরের গম্ভীর কণ্ঠ শুনে বন্যা সহসা হাসার চেষ্টা করলো। মৃদুস্বরে বলল, আপনি অল্পতে এত সিরিয়াস হয়ে যান কেন? আপুর বিয়ে হয়ে যাচ্ছে, সেজন্য মনটা একটু খারাপ। এখন বলুন, মেঘ মিমদের নিয়ে কখন আসছেন? আমি বোধহয় আসতে পারবো না। কেন? ভাইয়া বলল আমাকে নিয়ে কোথায় যাবে, কিছুক্ষণের মধ্যে বের হতে হবে। তুমি চিন্তা করো না, বোনরা সব সময় মতো পৌঁছে যাবে। বললাম মলিন কণ্ঠে বলল, আপনি আসবেন না? ইচ্ছে তো ছিল, কিন্তু ভাইয়ার কথা অমান্য করে যেতে পারবো না। তবে সুযোগ পেলে অবশ্যই আসব। আচ্ছা। তানবীর কল কেটে দিয়েছে। বন্যা ফোন থেকে গতকালের তোলা একটা ছবি বের করে শীতল চোখে তাকিয়ে তানবীরকে দেখছে। কিছুক্ষণ পর বন্যার বোন রুমে আসছে। আপুকে দেখে বন্যা আতঙ্কিত হয়ে ফোন রেখে দিয়েছে। বন্যার বোন বন্যার মাথায় কাছে বসে আস্তে করে বললেন, কি হয়েছে তোর? কিছু না। মন খারাপ? বন্যা নুনের উপর ডুব করল। বন্যার বোন মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বলল, মামারা তোর বিয়ের আলোচনা চলছে। তাদের ছেলে অতীত ভুলে আবারও যেন নতুন চিন্তা করি। বন্যা কপাল কুঁচকে তাকিয়ে আছে, বুকে অজানা বই হানা দিচ্ছে, চোখের কোণে পানি জমতে শুরু করেছে। বন্যার বোন কিছুক্ষণ তাকিয়ে থেকে কোমল কণ্ঠে ডাকলো, বন্যা। তুই কি তানবীরকে পছন্দ করিস? বোনের মুখে এমন প্রশ্ন শুনে বন্যা কিছুটা ঘাবড়ে গেছে। কয়েক মুহূর্ত প্রশস্ত আঁকিতে তাকিয়ে রইল। বোনের এমন প্রশ্নের তোপে নিজেকে সামলাতে না পেরে হঠাৎই বোনকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। বন্যার বোন মাথায় হাত বুলিয়ে দিতে দিতে উদ্বিগ্ন কণ্ঠে বলল, হ্যাঁ কি না বল। বন্যা তখনও অজোর কেঁদেই চলছে। বন্যার কাঁদতে কাঁদতে বলল, আমি না চাইতেও ওনাকে ভালোবেসে ফেলেছি আপু। আমি ওনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। বন্যার বোন দীর্ঘশ্বাস ছেড়ে আস্তে করে বলল, আমি জানতাম। অবশ্যই সেদিনের আচরণ দেখেই আমার সন্দেহ হয়েছিল। বন্যা ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। বন্যার বোন আবারও জিজ্ঞেস করলো, মেঘ জানে? মেঘ, মিম, আবির ভাইয়া সবাই জানে। তাহলে মুখ ফুলিয়ে শুয়ে আছিস কেন? নিচে চল। মামারা আশ্চর্য, ওনাদের জন্য আমাদের জীবন থেমে থাকবে নাকি? ওনাদের হীরের টুকরো ছেলের জন্য হীরা খুঁজতে থাকুক, আমরা রূপা রূপা নিয়ে সুখে থাকবো। কি বলিস? বন্যা অনর্ম হেসে বলল, ঠিক আছে। সকাল 10টার দিকে আরিফ আর আইরিন মেঘদের বাসায় আসছে। যদিও মাহমুদা খান এখনো খানবাড়িতেই আছেন। সবার সঙ্গে টুকটাক কথা বলে আরিফ চুপি চুপি মিমের রুমের সামনে আসছে। দরজায় টুকা দিয়ে ধীর কণ্ঠে শুধালো, আমি কি আসতে পারি? মিম চোখে কাজল দিচ্ছিল। কাজল দেওয়া থামিয়ে কিছুটা ঝুঁকে আরিফকে দেখে স্বাভাবিক কণ্ঠে বলল, তুমি? আসবো কিনা বলো। আসো। আরিফ রুমে ঢুকে চারদিকে নজর বুলিয়ে মিমের দিকে তাকালো। মিম নিঃশব্দে ভ্রু নাচাতেই আরিফ মুচকি হাসলো। মিম ঠোঁট বেঁকিয়ে শক্ত কণ্ঠে বলল, আমার রুমে কেন আসছো? ঝগড়া করতে? তোমার কি আমাকে এমন ঝগড়ুটে মনে হয়? হ্যাঁ। এখন বলো কেন আসছো? তোমাকে দেখতে। মিম দুহাতে নিজের দুগালে হাত রেখে ঘন ঘন পল্লব ঝাপটে বলল, দেখেছো? আরিফ মুচকি হেসে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে। মিম সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিঃসন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, ওই তোমার মনে কি চলে? তোমার হাব ভাব আমার একদম ভালো লাগছে না। আমি কিন্তু ভাইয়াকে বিচার দেব। কি বিচার দিবে? বলবো বলবো যে তুমি আমার সাথে অসভ্যতা করো। ভাইয়া যখন তোমার পা ভেঙে হকি খেলবে তখন বুঝবা। আরিফ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে তপ্ত স্বরে বলল, পা কবে ভাঙবে জানিও, তাহলে প্রস্তুতি নিতে সুবিধা হবে।
ফাউল কথা বাদ দিয়ে যাও এখান থেকে, নয়তো সত্যি সত্যি বিচার দিব। আরিফ পকেট থেকে 2 ডজন লাল রঙের কাচের চুড়ি বের করে বিছানার উপর রেখে শান্ত গলায় বলল, খুব শখ করে তোমার জন্য চুড়িগুলো নিয়ে আসছি, তুমি পরলে খুশি হব। আরিফ দরজা পর্যন্ত গিয়ে আবারও থামলো, আর চোখে মিমের দিকে তাকিয়ে ফের বলল, তোমাকে আজ অন্যরকম সুন্দর লাগছে, কারো নজর যেন না লাগে। মিম কপাল কুঁচকে তাকিয়ে আছে। আরিফ চলে গেছে। মিম ড্রেসিং টেবিলে আয়নার দিকে তাকালো। লজ্জায় আর কোণঠায় মিমের উজ্জ্বল দৃষ্টতা আরো বেশি ঝলমল করে উঠল। আরিফকে নিয়ে কখনো সেভাবে কিছু ভাবেনি মিম। দুজনের সম্পর্কটা খুব বেশি মধুর নয়। এ বেলায় দুটা ভালো কথা বললে ও বেলাতেই ঝগড়া লেগে যায়। তাই আরিফের এই হঠাৎ পরিবর্তনে মিমের কাছে অস্বাভাবিক লাগছে। মিম দুজোড়া চুড়ি হাতে নিয়ে কিছুক্ষণ দেখে আবারও রেখে দিল। প্রায় 4টার দিকে আবির তানভীরকে নিয়ে বন্যাদের বাসার সামনে আসছে। বাইক থেকে নামতেই আবির চটজলদি পকেট থেকে টিস্যু বের করে তানভীরের মুখ মুছে দিতে লাগলো। আবিরের কাণ্ড দেখে তানভীর হতবিলম্ব। কাজের নাম করে সকাল থেকে 2-3 ঘন্টা তানভীরকে সেলুনে বসিয়ে রেখেছে। 100 হেয়ার স্টাইল দেখে অনেক ভেবেচিন্তে একটা সিলেক্ট করে দিয়েছে। এমনকি তানভীরের পরনের পাঞ্জাবিটাও আবিরেরই দেওয়া। আবির তানভীরের চুল ঠিক করে দিতে দিতে মৃতস্বরে বলল, ভদ্র ছেলের মতো থাকবি কেমন? তানভীর ভ্রুকুচকে বলল, আমার মনে হচ্ছে আমাকে মেহমানের থেকেও বেশি নতুন জামাই লাগছে, আমি কি বিয়ে করতে যাচ্ছি নাকি? আবির হাসলো, সহসা বলে উঠল, করলে ক্ষতি কি? তানভীর আর চোখে তাকাতেই আবির তাড়া দিল। তানভীরকে নিয়ে বাসার ভিতর ঢুকলো। মেইন গেটের ভেতরে এক পা রাখতেই তানভীর আশ্চর্য বনে গেল। আলী আহমদ খান, মুজাম্মেল খান, ইকবাল খান সহ মিম, মেঘ, আদি, আইরিন, আরিফ, আসিফ, রাকিব সবাই উপস্থিত। তাছাড়াও বন্যার বড় আপুর শ্বশুর বাড়ির মানুষজন, বন্যাদের আত্মীয় স্বজন, ড্রয়িং রুম পরিপূর্ণ। বন্যার আব্বু হেসে বললেন, নতুন জামাইয়ের আসতে তো দেরি কেন? তানভীর শুকনো মুখে ঢুক গিলে আবিরের দিকে তাকালো। আবির মুস্কি হেসে বিড়বিড় করলো, সারপ্রাইজটা কেমন? আই এম শকড। মেঘ দ্রুত এগিয়ে এসে আহ্লাদি কণ্ঠে বলল, ভাইয়া আমাকে কেমন লাগছে? তানভীর মেঘকে আপাতমস্তক দেখে আবারও আবিরের দিকে তাকালো। মেঘের বিয়ের সময় এত এত শাড়ি আর লেহেঙ্গা দিয়েছিল যে মেঘের জন্য শাড়ি লেহেঙ্গার কেনা শেষে তানভীরকে টেনেও সব থেকে বের করে যাচ্ছিল না। একই ডিজাইনের 2টা লেহেঙ্গার তার খুব পছন্দ হয়েছিল। এক পর্যায়ে খুব জোরাজুরি করেই 2টা লেহেঙ্গা নিয়েছিল। তানভীর ভেবেছিল বন্যাকে সেদিন প্রপোজ করবে, সেদিন মেঘ আর বন্যাকে এই লেহেঙ্গার 2টা দেবে, কিন্তু হুট করে কক্সবাজার যাওয়া, ওইখানে পরিকল্পনাবিহীন প্রপোজ করা, সব মিলিয়ে পরিকল্পনাগুলো এলোমেলো হয়ে গেছিল। এদিকে মেঘের ইচ্ছে ছিল তানভীরের বিয়েতে বন্যা আর মেঘ দুজনেই লেহেঙ্গার পরবে, তাই আবির বাধ্য হয়ে তানভীরের কেনা লেহেঙ্গার 2টাই দিয়ে দিয়েছিল। আবির ধীর কণ্ঠে বলল, আমার কিছু করার ছিল না, তুই খুব ভালো করেই জানিস তোর বোনের বায়নার কাছে আমি আবির নাথিং। আলী আহমদ খান বাড়ি কণ্ঠে ডাকলেন, ভেতরে আসো। তানভীর কিছুটা সামনে এগিয়ে সবাইকে সালাম দিল। সবার কথায় সোফায় গিয়ে বসলো। আশেপাশে সবাই অদ্ভুত দৃষ্টিতে তানভীরকে দেখছে। কি হচ্ছে, কি হতে চলেছে সেটা পুরোপুরি আন্দাজ করতে না পারলেও তানভীর কিছুটা হলেও আন্দাজ করতে পারছে। বন্যার আব্বু, চাচ্চু ওনারা তানভীরকে টুকটাক প্রশ্ন জিজ্ঞেস করছেন। তানভীর ধীর স্থির কণ্ঠে উত্তর দিচ্ছে, তবে গলা প্রচণ্ড বেগে কাঁপছে। আব্বু আর বড় আব্বুর দিকে তাকানোর বিন্দুমাত্র সাহসও অবশিষ্ট নেই। আবির তানভীরের ঠিক পিছনে দাঁড়ানো। বন্যা আব্বু সবার উদ্দেশ্যে বললেন, পরিচয় করিয়ে দেই, সে সাফিউদ্দিন খান তানভীর, ওরফে তানভীর খান। সবার উপস্থিতিতে একটা কথা বলতে চাই, বড় মেয়ের সাথে সাথে আমি আমার ছোট মেয়ে মেহনাজ মুনতাহা বন্যার সাথে তানভীরের বাগদাদ সম্পন্ন করে রাখতে চাচ্ছি। গতকাল রাতে অলক্ষিতভাবে সিদ্ধান্ত নেওয়ার কারণে সবাইকে আগে কিছু জানাতে পারিনি। বন্যার আব্বুর কথা শুনে তানভীরের বুক ধুকপুক করছে। মনে যত সাহস ছিল সব যেন সেকেন্ডের মধ্যেই উদাও হয়ে গেছে। তানভীর মাথা নিচু করে আস্তে করে ঢুক গিলল। গতরাতে তানভীরকে বাসায় পাঠিয়ে সবাই যে আলোচনায় বসেছিল, সেই আলোচনা সর্বাধিনায়ক যে আবির ছিল সেটা বুঝতে সময় লাগলো না। গত 2 দিনে আবিরের বলা কথাগুলো তানভীরের কানে বাজছে। আবির কয়েকবার সরাসরি জিজ্ঞেস করেছিল, বিয়ে করার মতো সাহস আছে তোর? তানভীর তখন কথাগুলো সেভাবে গুরুত্ব না দিলেও এখন সব বুঝতে পারছে। তানভীরের খুব ইচ্ছে করছে আবিরকে জড়িয়ে ধরতে, কিন্তু এত মানুষের ভিড়ে সেটাও করতে পারছে না। বন্যার মামাতো ভাই এক দৃষ্টিতে তানভীরের দিকে তাকিয়ে আছে। সুপ্ত ক্রোধ চোখে মুখে উপচে পড়ছে তার।
বিষয়টা তানবীরের চোখে না পড়লেও আবিরের চোখে ঠিকই পড়েছে। আবির ছেলেটাকে দেখে মিটিমিটি হাসছে। ছেলেটার নজর আবিরের দিকে পড়তেই আবির সহসা দাঁত বের করে নিঃশব্দে হাসলো। ছেলেটা ক্ষুদ্র নেত্রে তাকিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই চোখ সরিয়ে নিল। 10 থেকে 15 মিনিটের আলাপচারিতা শেষে বন্যা আর বন্যার বোনকে ডাকা হলো। দু বোন একসঙ্গে নাচছে। বন্যার বোনের পরনে বেনারসি শাড়ি আর বন্যার পরনে তানবীরের কিনে রাখা সেই লেহেঙ্গাটা। ওদের সাথে মিম, আইরিন আর মেঘও নামছে। তানবীর ঘাড় ঘুরিয়ে তাকালো, সঙ্গে সঙ্গে হৃদয় জোরে হিমশীতল হাওয়া বয়ে গেল। বন্যার ভারী মেকআপ না নিলেও লেহেঙ্গারের সাথে মানানসইভাবে সেজেছে। মিষ্টি কালারের লেহেঙ্গারের সাথে ম্যাচিং চুড়ি, অল্প স্বল্প গহনাও পরেছে। চোখে কাজল আর ঠোঁটে গাঢ় লিপস্টিক দিতেও কৃপণতা করেনি আজ। এই অকল্পনীয় অপরূপ সাজে বন্যাকে দেখা মাত্রই নিজের অজান্তেই তানবীরের ঠোঁটে প্রশান্তির হাসি ফুটল। হৃদয়ে বইছে বসন্তের প্রেমময় হাওয়া। মনের ভিতর থেকে শুধু একটা কথাই বের হচ্ছে, শি ইজ মাই বেটার হাফ। তানবীরের নিষ্পলক চাহনি দেখে আবির অতর্কিতে তানবীরের কাঁধে হাত রেখে আস্তে আস্তে আঙ্গুল নাড়ালো। তানবীর সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে স্বাভাবিক হয়ে বসছে। একটা সোফায় বন্যারা দু বোন পাশাপাশি বসা। তানবীর বন্যার পাশে বসেছে আর বন্যার বোনের পাশে তার হবু হাজব্যান্ড। মোজাম্মেল খান চোখের ইশারা দিতেই আবির পকেট থেকে একটা আন্টির বক্স বের করে দিল। মেঘ এতক্ষণ দূরে থাকলেও এখন আবিরের পাশে এসে দাঁড়িয়েছে। আবির তাকাচ্ছে না দেখে মেঘ আবিরের হাতে চিমটি কাটলো। আবির মেঘের দিকে তাকিয়ে ভ্রু নাচাতেই মেঘ বিড়বিড় করে বলল, আমাকে কেমন লাগছে বললেন না তো। মেঘের কপালে উল্টে যাওয়া টিকলিটা ঠিক করে দিয়ে আবির অত্যন্ত ধীর কণ্ঠে বলল, তুমি তমসার বুকে অনুতার আলোক সজ্জা হলেও আবিরের হৃদয়ে নিরন্তর দীপ্তির মেলা। মেঘ হালকা ধমকের স্বরে বলল, এটা প্রশংসা ছিল নাকি অবজ্ঞা? আপাতত অবজ্ঞায় ভাবো, প্রশংসাটা না হয় রাতের জন্যই তোলা থাকলো। আবির ঠোঁট কামড়ে হেসে আলগোছে চোখ টিপল। মেঘ মুখ ফুলিয়ে প্রশস্ত নেত্রে তাকিয়ে দুহাতে আবিরের হাত খামচে ধরেছে। এর মধ্যে তানবীর বন্যার বাগদাদ সম্পন্ন হয়ে গেছে। বন্যা বুক ফুলিয়ে শ্বাস টেনে পরপর দীর্ঘশ্বাস ছেড়ে নিজের অনামিকা আঙ্গুলের দিকে তাকালো। অন্তর্নিহিত অনুযোগকে বন্যার দু চোখ চিকচিক করছে। তানবীরের সাথে বিয়ের কথা সকাল পর্যন্ত জানতো না বন্যা। বন্যার বোন হৃদের মুখ থেকে তানবীরের কথা শুনে বন্যাকে সকালে জিজ্ঞেস করেছিল। তবে এর কিছুক্ষণ পর মেঘ মিমরা আসতেই বাড়ির পরিবেশ বদলে গিয়েছিল। পরিবেশে বন্যার আব্বু গত রাতের আলোচনার কথা বন্যাদের জানিয়েছে। এত সহজে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে এটা বন্যা কল্পনাও করতে পারেনি। আপাতত বাগদাদ সম্পন্ন হলেও তানবীরের জব হওয়ার পর অনুষ্ঠান করা হবে। তানবীর সবার দিকে একবার নজর বুলিয়ে আকম্বাদ বন্যার কানের কাছে ফিসফিস করলো, তোমাকে চেয়েছিলাম আমি ভোরের স্বপ্নের মাঝে, আবৃত অনুভবে নিমিত্তে পেয়ে গেছি গোধূলি লগ্নের আগে। বন্যা আর চোখে তানবীরের দিকে তাকালো। তানবীরের নেশাক্ত দৃষ্টি, মায়াবী আদল, অকৃপণ হাসি দেখে বন্যার উষ্ঠ যুগল কিছুটা প্রশস্ত হলো। বন্যা চোখ নামিয়ে মৃতস্বরে বলল, সরি। সরি বলছো কেন? আমার ফোন মেঘের কাছে, তাই আপনাকে আগে জানাতে পারিনি। ভালোই হয়েছে জানাওনি, আগে জেনে গেলে হয়তো এত সুন্দর অনুভূতিটা মিস করে যেতাম। বন্যা শীতল চোখে ফের তাকালো। তানবীরের সাথে চোখাচোখি হতেই নিজের চোখ নামিয়ে নিয়েছে। তানবীর কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে উষ্ণ স্বরে বলল, দৃষ্টিকে জানিয়ে দাও তানবীর আজ থেকে শুধুই বন্যার। মনের সব ভয়ভীতি সংখ্যা বলে যেতে চায় নিরালাই। ছাদে খাবারের আয়োজন করা হয়েছে। বড়দের খাবার খাওয়ানোর জন্য নিয়ে গেছে। আত্মীয় স্বজনদের ভিড় কমতেই তানবীর আকম্বাদ উঠে গিয়ে আবিরকে জড়িয়ে ধরল। আকম্বিত ঘটনায় আবির কিছুটা অবাক হলো। কয়েক মুহূর্ত পর আবিরও জড়িয়ে ধরল। তানবীর অধীর কণ্ঠে বলল, ধন্যবাদ ভাইয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি না চাইতেও তুমি আমার জীবনে সবচেয়ে দামি গিফটটা আমাকে দিয়ে দিলে। তোমার এই অনুকূল্য আমি কোনোদিন ভুলবো না। ভালোবাসি ভাইয়া, খুব ভালোবাসি। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, তুই আমার জন্য যত ঝড়ঝাপটা সহ্য করেছিস তার কাছে এই উপহার কিছুই না। তবে হ্যাঁ, 2 বছর আগে তোর বউকে আমার বাড়িতে নিচ্ছি না। আমার বউয়ের বউ ফিল শেষ হলে তবেই তোর বউকে গড়ে তুলব, ঠিক আছে? তুমি যা বলবে তাই হবে। তানবীরের হাস্যোজ্জ্বল চেহারা আর আবেগী কণ্ঠস্বর শুনে মেঘ অভিমানী কণ্ঠে বলল, এখন সব ভালোবাসা ভাইয়ার জন্য। আমি যে এত বছর বান্ধবীটাকে আগলে রেখেছি, প্রপোজ করেছি, বিয়ের জন্য এত চিল্লাচিল্লি করেছি, এগুলো কিছুই না। তানবীর আবিরকে ছেড়ে হাসি মুখে মেঘের দিকে তাকালো। আলতো হাতে মেঘের বুকে জড়িয়ে আদরে কণ্ঠে বলল, তুই তো আমার সবকিছু,
তুই পৃথিবীতে আসছিলি বলেই আমি তানবীর পৃথিবীর শ্রেষ্ঠ একটা বোন পেয়েছি। তুই আসছিলি বলেই আমি আবির ভাইয়ার মতো ভাইয়া পেয়েছি, আর বন্যার মতো একজন জীবন সঙ্গী পেয়েছি। আমার জীবনে তুই সবচেয়ে দামি। সারা জীবন ভালোবাসি বললেও তোর প্রতি আমার ভালোবাসার অন্ত ঘটবে না। তবুও বলছি বনু, আমি তোকে সীমাহীন ভালোবাসি। এক আহ্লাদি কণ্ঠে বলল, আমার চোখে তুমি পৃথিবীর সেরা ভাই। তুমি আমার জীবনে না থাকলে আমি বোধহয় ভালোবাসার সঠিক অর্থই বুঝতাম না। আমিও তোমাকে সীমাহীন ভালোবাসি ভাইয়া। রাকিব শক্ত কণ্ঠে বলল, হ ভাই, ভালোবাসার সব তোদেরই। আমরা ভাই বোন জলে বেশে আসছি নাকি নাকি বলো আসিফ? জি ভাই, আমারও তাই মনে হয়। তানবীর মেঘকে ছেড়ে সবার উদ্দেশ্যে বলল, আমি তোমাদের সবাইকে ভালোবাসি। আরিফ ঠাট্টার স্বরে বলল, সবার মধ্যে কি বাবিও আছে নাকি ভাই? তুমি সরাসরি বলতে পারছো না বলে আমাদের নাম নিচ্ছ, তাই না? তানবীর ঠোঁট বেঁকিয়ে বেঞ্চি কাটার চেষ্টা করলো। পরপর নিরেট কণ্ঠে বলে উঠল, কেন, আমি কি ভয় পাই নাকি? বন্যার দিকে তাকিয়ে মুলায়ন কণ্ঠে বলল, আই লাভ ইউ বন্যা। সবাই একসঙ্গে হেসে উঠল। বন্যার লজ্জায় চোখ নামিয়ে নিয়েছে। সবার মধ্যে থেকে আইরিন বলে উঠল, মানি না, মানবো না। সবার বেলায় ভালোবাসি আর ভাবির বেলায় আই লাভ ইউ। তানবীর ভ্রুকুচকে ভারী কণ্ঠে বলল, দাঁড়া, তোর বিয়েটা খুব তাড়াতাড়ি ঠিক করছি। না। মেঘ বন্যাকে টেনে এনে তানবীরের পাশে দাঁড় করিয়ে তানবীরের হাতের উপর বন্যার হাত রাখলো। তার উপর নিচে রেখে মোলায়েন কণ্ঠে বলতে শুরু করলো, আজ থেকে আমার বেবিটা তোমার। তাই বলে এটা ভেবো না যে আমি আমার বেবিটাকে ছেড়ে দেব। তুমি যদি ইচ্ছাকৃত আমার বেবিকে কষ্ট দাও তাহলে এর ফল খুব খারাপ হবে। আর হ্যাঁ, আমার ভাইও আমার, আমার বেবিও আমার। তাই তোমাদের দুজনের উপর আমার অধিকার সবচেয়ে বেশি, বুঝছ? বন্যা আর তানবীর একসঙ্গে বলল, জি আপু, বুঝেছি। আবির মেঘের হাতের উপর নিজের হাত রেখে নিরেট কণ্ঠে বলল, আর আমার বউয়ের উপর আমার অধিকার সবচেয়ে বেশি, বুঝছ? মেঘ আর চোখে তাকিয়ে নিঃশব্দে হাসলো। তানবীর বন্যা ফের বলল, জি ভাই, বুঝেছি। তাকে ফুট করে বলে বসলো, মেঘের জন্মের পর থেকে মেঘের উপর তোর অধিকারই সবচেয়ে বেশি। মেঘের সাথে কেউ কথা বলা তো দূর, মেঘের দিকে কেউ তাকালেই তোর মেজাজ 626 হয়ে যেত। জয়ের কথা মনে হলেও এখনো আমার কলিজা কেঁপে ওঠে। রাগে বশবর্তী হয়ে মেঘকে দুই একটা থাপ্পড় দিয়ে ফেলেছিলি বলে মেঘ তোর উপর রাগ করেছিল, আর তুই সেই রাগ মিটিয়েছিলি জয়ের উপর। 11 বছরের ছেলেটার মাথায় তখনই 7টা সেলাই লেগেছিল। জয়কে মেরে নিজের রাগ কমাতে পারলেও মেঘের রাগ কমাতে পারলি না। মেঘের রাগ ভাঙানোর চেষ্টায় নিজেকে ভেঙে চুরে নতুন করে তৈরি করলি। তুই বাহির থেকে বদলে গেলি, কিন্তু মেঘের প্রতি আবেগ আর নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারলি না। যেই শুনলি যে জয় আবারও মেঘের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, তুই সব প্ল্যান বাদ দিয়ে দেশে আসলি। কেন? জয়কে মারতে? মারলি তো মারলি, একবারে 2 মাসের জন্য হাসপাতালে পাঠালি। পাখিদের কথা না হয় নাই বললাম, এই তুই আবার অধিকার নিয়ে কথা বলিস? মেঘের দায়িত্ব নিতে চাইলে বা মেঘের যত্ন নিতে চাইলে আগেই তাদের আধমরা করে ফেলতি। আর এখন তো প্রকাশ্যে তোর বউ। কেউ কিছু বলা তো দূর, তাকালেই তুই মাটিতে কুপে দিবি। আবির গম্ভীর কণ্ঠে বলল, আমার বউ শুধুই আমার। কেউ খারাপ নজরে তাকানোর দুঃসাহস দেখালে আবির তার জীবনে দুঃস্বপ্ন বানিয়ে ছাড়বো। মেঘ নির্বাক চোখে রাকিবের দিকে তাকিয়ে আছে। মিম দূরে দাঁড়িয়ে সবার কর্মকাণ্ড দেখছে। হঠাৎ আরিফের নজর পড়তেই মিমের কাছে এগিয়ে গেল। মিমের হাতে লাল চুড়িগুলো দেখে মুচকি হেসে বলল, আমার দেওয়া চুড়িগুলো পরার জন্য ধন্যবাদ। এত খুশি হওয়ার কিছু হয়নি, জামার সাথে ম্যাচ হয়েছে তাই পড়ছি। মিথ্যে বলো না মিম, আর যাই হোক তোমার সাথে মিথ্যেটা যায় না। মিম চোখ তুলে তাকালো। আরিফের নিষ্পলক চাহনি দেখে আতঙ্ক আর কোনটায় চোখ সরিয়ে নিল। ভীম বারবার বলেছিল এই চুড়িগুলো পরবে না, তবুও শেষ পর্যন্ত পড়েছে। কেন পড়েছে নিজেও বুঝতে পারছে না। মাগরিবের নামাজের পরপর তানবীররা সবার থেকে বিদায় নিয়ে বের হচ্ছে। বন্যার আব্বু আবিরের আব্বু চাচ্চুকে এগিয়ে দিতে বেরিয়েছে। রিত, আদি, মিম, আরিফরা আগেই বেরিয়ে গেছে। মিম আর আবির বন্যার আম্মু, মামি ও অন্যান্যদের সাথে কথা বলছে। তানবীরদের এগিয়ে দিতে বন্যা গেটের বাইরে সরু গলিটা পর্যন্ত এসেছে। তানবীর কিছুটা সামনে চলে গেছে। আচমকা কিছু ভেবে পেছনে ঘুরল। বন্যাকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে এক ছুটে এসে বন্যাকে জড়িয়ে ধরল। অনাকাঙ্ক্ষিত ঘটনায় বন্যার শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। মুখের ভেতর হৃৎপিণ্ডটা অস্বাভাবিকভাবে কম্পিত হচ্ছে। তানবীর কয়েক সেকেন্ডের ব্যবধানে বন্যার কপালে গালে অগণিত কিস করে ফেলেছে। বন্যা নিস্তব্ধ চোখে যে তানবীরের পাগলামি দেখছে।
তানভীর আচমকা বন্যার মাথায় দেওয়া ঘুমটাটা এক সাইডে টেনে বন্যা সহ নিজের মাথা ডেকে দিল। বৈদ্যুতিক বাতির আলোতে বন্যার ভীতিকর চেহারা অল্প বিস্তর দেখা যাচ্ছে। তানভীর বন্যার কাছাকাছি আসতেই বন্যার নিঃশ্বাস এলোমেলো হয়ে যাচ্ছে। তানভীর নিঃশ্বাস বন্যার ঠোঁটে লাগছে। বন্যার ঠোঁট অপ্রত্যাশিতভাবে কাঁপছে। তানভীর সহসা বন্যার কম্পিত অধর নিজের দখলে নিয়ে নিল। বন্যা সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে তানভীরের পেটের দুপাশ চেপে ধরেছে। আবির আর মেঘ সবার থেকে বিদায় নিয়ে বের হতেই এ দৃশ্য দেখল। মেঘ ঠিকমতো বোঝার আগেই তানভীর এক হাতে মেঘের চোখ ধরে সামনে নিয়ে গেছে। মেঘ তপ্ত সরে বলল, চোখ ধরেছেন কেন? এসব দৃশ্য দেখার বয়স হয়নি তোমার, একটু দেখে ফেলি। এই ফাজিল, তানভীর তোমার বড় ভাই হয় না? অন্য তো আমার বান্ধবী হয়, দেখি না একটু। আবির তাতে দাঁত চেপে বলল, নির্লজ্জের মতো কথা বলো না, আপনি খুব খারাপ। তাই? ঠিক আছে, খারাপের রূপটা না হয় রাতেই দেখাবো। এখন চলো। বিয়ের পর থেকে আবিরের অফিস সম্পর্কিত কোনো ব্যথা নেই। রাকিব আর রাসেল কোনো রকমে অফিস টানছে। আবিরকে কিছু বলার মতো অবস্থাতেও নেই, কারণ আবির অন্য এক জগতে আছে। অবশেষে আবির আজ অফিসে যাবে, যদিও সে ইচ্ছাই নাই। আবির মেঘের বিয়ের আগে থেকে একটা মিটিং আটকে আছে, সেই মিটিং এর জন্য আজ বাধ্য হয়ে যেতে হচ্ছে। আবির ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই দেখলো বিছানার উপর আবির শার্ট, প্যান্ট, টাই সুন্দর করে গুছিয়ে রাখা আছে, অথচ মেঘ রুমে নেই। আবির ভ্রুকুচকে রুম থেকে বেরিয়ে বেলকনিতে গেল। মালিহা খান, হালিমা খান, মিম আদি সাথে মেঘও গল্প করছে। মূলত তানবীরের বিয়ে নিয়ে আলোচনা চলছে। আবিরের বিয়ের বিষয়ে আগে থেকে কেউ না জানলেও তানবীরের বিষয় নিয়ে বাড়িতে আলোচনা আগেই হয়েছিল। তানবীর বাড়ি থেকে চলে যাওয়ার পর পরিস্থিতি অস্বাভাবিক হয়ে গিয়েছিল, তখন মাহমুদা খান বন্যার কথা জানিয়েছিলেন। অনেক বছর যাবৎ বন্যাকে চিনে জানেন, আচার আচরণও ভালো, সব মিলিয়ে কারোই কোনো আপত্তি ছিল না। তানবীরের উপর অল্প বিস্তর অভিমানের কারণে সবাই ইচ্ছে করে তানবীরকে আগে কিছু জানায়নি। আবির কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আকম্বাদ উচ্চস্বরে ডাকলো, বউ। এক সহসা চোখ তুলে তাকালো, কিন্তু উঠে গেল না। আবির শক্ত কণ্ঠে আবার ডাকলো, রুমে আসো। মালিয়া খান শান্ত গলায় বললেন, ডাকছে, যা। মেঘ দরজায় দাঁড়িয়ে ভ্রু গুটিয়ে ধীর কণ্ঠে বলল, সবকিছু রেডি করে রেখে গেলাম, আবার ডাকছেন কেন? আমি অফিসে যাওয়ার আগ পর্যন্ত তুমি আমার চোখের সামনে থাকবে, আর এই টাইটা পরিয়ে দাও। মেঘ তখনও দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আবির জিজ্ঞেস করলো, টাই বাঁধতে পারো না? মেঘ মৃদু হেসে বলল, এই দায়িত্বটা যে আমায় নিতে হবে এটা খুব ভালো করেই জানতাম, তাই আগেভাগেই শিখে ফেলেছি। গুড গার্ল। আবির রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মেঘ আবিরকে এগিয়ে দিয়ে আবারও রুমে ঢুকলো। বিয়ের ঝামেলা, কক্সবাজার, ভাইয়ের বিয়ে সব মিলিয়ে ব্যস্ততায় আবিরের রুমটাকে এখনো আপন করিয়ে নিতে পারেনি। মেঘের জামা কাপড় প্রায় সবই এখন মেঘের রুমে রয়ে গেছে। মেঘ সেগুলোকে টুকটাক গুছাচ্ছে। সকাল থেকে তানবীরের কোনো খোঁজ নেই। আবির কিছু দূর যাওয়ার পর তানবীরের নাম্বারে কল দিল। তানবীর কল রিসিভ করতেই আবির জানতে চাইলো, কোথায় আছিস? মুন্সিগঞ্জ। এখানে কি করিস? বউ নিয়ে আসছি। বাহ, অসাধারণ। এটা অসাধারণ না ভাই, খুব সাধারণ। সাবধানে থাকিস। ঠিক আছে। মেঘ গুনগুন করে গান গাইতেছে আর আপন মনে ওয়ার্ড্রোপের জামা রাখছে। জামার মাঝখানে থেকে একটা ওড়না নিচে পড়ে গেছে। ওড়না তুলতে গিয়ে আকম্বাদ বেডের নিচে একটা বড় লাগেজ চোখে পড়ল। মেঘ তেমন একটা গুরুত্ব না দিয়ে আবারও কাজে মনোযোগ দিল, কিন্তু মনের ভেতর কেমন যেন কৌতূহল জাগছে। কিছুক্ষণ পর মেঘ বেডের নিচ থেকে লাগেজটা বের করলো। লাগেজে তালা দেখে চাবি খুঁজতে লাগলো। অবশেষে চাবির গোছা থেকে লাগেজের চাবি বের করে লাগেজটা খুলল। লাগেজ ভর্তি জিনিসপত্র দেখে নিজের অজান্তেই কপালে কয়েক স্তর বাজ ফেললো। উপর থেকে দুই একটা জিনিস সরাতেই আশ্চর্য নয়নে তাকালো। মেঘের ছোটবেলার জামা, ছোট ছোট কিছু খেলনা সহ অনেক জিনিস। কয়েকটা জিনিস তুলতে একটা শাড়ি চোখে পড়লো। গাঢ় নীল রঙের অসম্ভব সুন্দর একটা শাড়ি, যার উপরে একটা চিরকুট লেখা। আমি জানি না তুই দেখতে কেমন হয়েছিস, তবে আমার কল্পনায় তুই পরের চেয়েও সুন্দর হয়ে গেছিস। তুই ঠিক কতটা বড় হয়েছিস জানি না, শাড়ি পরলে তোকে কেমন লাগবে সেটাও জানি না, কিন্তু আমি ঠিকই কল্পনা করে নিয়েছি। এই প্রথমবার নিজের টাকায় তোর জন্য শাড়ি কিনেছি। এই শাড়িতে খুব দেখতে ইচ্ছে করছে রে। নিচে আজ থেকে আরো 5 বছর আগের একটা তারিখ লেখা। মেঘ চিরকুটটা সরিয়ে জামার উপর দিয়ে কোনো রকমের শাড়িটা পরলো।
গাঢ় নীল রঙের শাড়িতে ড্রেসিং টেবিলের আয়নায় সত্যি সত্যি একটি পরী দেখতে পেল। বাস্তবিক অর্থে পরী না হলেও আবিরের কল্পনায় পরীর মতোই লাগছে। শাড়িটা অনেক বছর আগের হওয়ায় নতুনের মতো আর নেই, তবুও মেঘের কাছে এটাই আকাশ সমান আবেগ, কারণ এতে আবিরের আবেগ ভালোবাসা জড়িয়ে আছে। মেঘ ধীরে ধীরে বাকি জিনিসপত্র দেখতে লাগলো। লাগেজে বেশ কিছু শাড়ি আছে, যার প্রতিটাতেই তারিখ সহ আবিরের লেখা চিরকুট লাগানো আছে। বিদেশে থাকাকালীন 7 বছরে মেঘের কথা ভেবে যা যা কিনেছে প্রতিটা জিনিস খুব যত্নের সাথে প্যাকিং করে রেখেছে। এক পাশে সব দেখে শেষ করার আগেই মেঘের নজর আটকায় অন্য পাশে হাজারো রঙিন কাগজের দিকে। মেঘ কয়েকটা রঙিন কাগজ হাতে নিল। প্রথম কাগজের উপরে এক কর্নারে পৃষ্ঠায় নাম্বার লেখা। প্রথম পৃষ্ঠাতে অগোছালো অক্ষরে লেখা, যদি এমন হতো ঘুম ভাঙতেই তোর আর আমার দূরত্বের কথা মন থেকে মুছে যেত, আমি আমার মেঘকে আমার করে পেতাম, তবে কতই না ভালো হতো। অন্তত পক্ষে নির্ঘুম রাত কাটিয়ে তোকে না পাওয়ার আক্ষেপে বুকে চেপে একরাশ হাহাকার নিয়ে দেশ ছাড়তে হতো না। নিসিউ কলিজা। দ্বিতীয় পৃষ্ঠাতে লেখা, এই শহর সব কিছু আছে, কিন্তু তোর গায়ের গন্ধ নেই। আবির যে তার মেঘকে ছাড়া একদমই ভালো নেই। 3, 4, 5 পৃষ্ঠায় প্রতিটা পৃষ্ঠা উল্টাচ্ছে। অতঃপর 23 নম্বর পৃষ্ঠাতে আবার নজর স্থির হলো। পৃষ্ঠাতে লেখা, তুই এত নিষ্ঠুর কিভাবে হতে পারলি? আমাকে দূরে ঠেলে দিতে সত্যিই কি ভালো আছিস? কিন্তু আমি কেন পারছি না? 23 দিনেও কেন একবারের জন্য হাসতে পারছি না? চোখের সামনে শুধু তোর অভিমানী মুখটা বেশি উঠছে মেঘ। মানুষ কত কত ভুল করে, কত, কই এত বড় শাস্তি তো কেউ পায় না। আমাকে কেন এত বড় শাস্তি দিলি? কয়েকটা পৃষ্ঠা পর আরেকটাই লেখা, এই দেশ আমার সব কেড়ে নিয়েছে মেঘ। আমার আমিটাকে হারিয়ে ফেলতেছি। আমার জীবনের বিষণ্ণতা চেয়ে যাচ্ছে। চারদিকে সবেতে বিরক্তি জমে গেছে। মেঘের দু চোখ টলমলো করছে। মেঘের হাতে থাকা সব কাগজ পড়ে গেছে, বাতাসে উড়ে পৃষ্ঠাগুলো চলে যাচ্ছে। মেঘ কাছের পৃষ্ঠাগুলো তুলে তাড়াতাড়ি করে লাগেজে রেখে লাগেজ আটকালো। 2-1 পৃষ্ঠা দূরে চলে যাচ্ছে। মেঘ পৃষ্ঠাগুলো উঠাতে উঠাতে রুমের মাঝ বরাবর চলে যায়। পৃষ্ঠাতে উঠালো, ওইটাতে লেখা, পৃথিবীতে আমার প্রাপ্য সবকিছুর বিনিময়ে হলেও যদি তোর অভিমান ভাঙানো যেত, আমি আবির সব ছেড়ে আজই দেশে চলে আসতাম। বিশ্বাস কর, আমি আজই চলে আসতাম। আমি যদি একবারের জন্য বুঝতে পারতাম তোর গায়ে হাত তুললে তুই এতটা অভিমান করবি, তাহলে কোনোদিন তোর গায়ে হাত তোলার দুঃসাহস দেখাতাম না। তোর অভিমান আমাকে ভেতর থেকে ধ্বংস করে ফেলতেছে। এসব সহ্য করতে না পেরে যদি কখনো মারা যায়, তবে জেনে রাখিস, আমি আবির অমৃত তোকে ভালোবেসেছি, আর তোর অভিমানে কারণেই মরেছি। মেঘের দু চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে। পৃষ্ঠা উঠিয়ে যেই উঠতে যাবে তখনই নজর পড়ে সামনের দেয়ালের দিকে। আগে রুম থেকে অনেক জিনিসপত্র থাকায় দেয়ালের প্রতি নজরই পড়েনি। এখন রুম পরিষ্কার হওয়ায় দেয়ালে কালো পর্দার উপর মেঘের নজর আটকে গেছে। মেঘ মনে মনে ভীত হচ্ছে ঠিকই, কিন্তু কিছুটা কৌতূহল কাজ করছে। জোরে নিঃশ্বাস টেনে এগিয়ে গেল পর্দার কাছে। এক সাইড থেকে পর্দাটা টেনে দেয়াল উন্মুক্ত করে দিল। দেয়ালে কিছু একটা ছবি আঁকা, কাছাকাছি থাকায় মেঘ ঠিক মতো বুঝতে পারছে না, তাই পেছাতে লাগলো। কিছুটা পেছাতেই থমকে দাঁড়ালো। পুরো দেয়াল জুড়ে বড় করে মেঘের একটা হাস্যোজ্জ্বল ছবি আঁকা, যার পাশে লেখা, আমৃত্যু ভালোবাসি তোকে। নিচে গত বছরের জানুয়ারির দিকে তারিখ লেখা। যখন আবিরের রুমে রং করানো হয়েছিল তখনই ছবি এটা আঁকিয়েছিল, যেটা 1 বছর যাবৎ পর্দার আড়ালে লুকিয়েছিল। আবিরের রুমে তালা দিয়ে রাখার কারণটা মেঘ আজ বুঝে গেছে। মেঘের দু চোখ বেয়ে পানি পড়ছে। বারবার শুধু মনে হচ্ছে, একটা মানুষ এতটা ভালো কিভাবে বাসতে পারেন। মেঘ এক পা করে পেছাতে পেছাতে হঠাৎ শক্ত কিছুর সাথে ধাক্কা খেলো। পেছনে ঘোরার আগে আবিরের ঠান্ডা কণ্ঠ শোনা গেল, সব রহস্য উদ্ঘাটন করা শেষ। মেঘ আবিরের দিকে তাকাতে আবিরের চোখে মেঘের চোখ মুছে শান্ত কণ্ঠে বলল, কাঁদলে যদি তোমাকে পাওয়া যেত, তাহলে আমি আবির গত 11 বছরে তোমাকে 100 কোটি বার আমার করে পেতাম। মেঘ অতর্কিতে আবিরের প্রশস্ত বুকে ঝাঁপিয়ে পড়ে ও জোরে কাঁদতে লাগলো। যে এই কান্নার কোনো অভিযোগ নেই, না পাওয়ার আক্ষেপ নেই, আছে শুধু আবিরের সীমাহীন ভালোবাসা। এই কান্না কষ্টের নয়, এই কান্না সুখের। পৃথিবীর বুকে আবিরের মতো একজন মানুষকে জীবন সঙ্গী হিসেবে পাওয়ার সুখ
আবিরও মেঘকে বারণ করছে না, বরং শক্ত করে বুকে জড়িয়ে ধরে মোলায়েম কণ্ঠে বলল, ভালোবাসি মেঘ, আমৃত্য ভালোবাসি তোকে। মিনিট দশক পর রাকিবের কল আসছে। আবির কল রিসিভ করতে রাকিব বলে উঠল, মিটিং এর মাত্র 30 মিনিট বাকি, কোথায় আছিস? লাঞ্চের পর মিটিং দে। হোয়াট, তুই না বের হয়েছিলি, এখন কোথায়? বউকে মিস করছিলাম, তাই বাসায় চলে আসছি, এখন রাখছি। কল দিয়ে বিরক্ত করবি না, অবশ্য কল দিলেও পাবি না, বাই। আবির মেঘের কপালে নিগুড় চুমে খেয়ে পুনরায় জড়িয়ে ধরে বলল, ভালোবাসি আহিয়ার আম্মু। মেঘ নাক টেনে বেজা কণ্ঠে বলল, আমিও ভালোবাসি আহিয়ার আম্মু। ফাইনালি সমাপ্ত। এই পর্যন্তই ছিল আমৃত্য ভালোবাসি তোকে অন্তিম পর্ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তীতে কোন উপন্যাস নিয়ে আসা যায় সবাই জানাবেন।